জ্যোতি বসু আমাদের শুধু পশ্চিমবঙ্গের কেন, গোটা ভারতবর্ষের একজন সাড়া জাগানো নেতা, এক অন্যতম বিশিষ্ট নেতা। আমাদের রাজ্যে তো তিনি ছিলেন শেষ মেহিকান। সব থেকে দীর্ঘতম 23 বছর ধরে তিনি মুখ্যমন্ত্রিত্ব করেছেন। এত বেশি দীর্ঘদিন কেউ কোনো মুখ্যমন্ত্রীর রেকর্ড নেই। আর তার এই জন্মদিন পেরিয়ে গিয়েছে, শতবর্ষ কেন, 110তম জন্মদিন পেরিয়ে গিয়েছে। আর তার প্রয়াণ দিবস বছর 15, 17ই জানুয়ারি বছর 15 পরেই প্রয়াণ দিবস। তো এখন ঘটনা হলো যে জ্যোতি বসু এমন একজন নেতা যার মিডিয়ার কাছে তিনি ছিলেন অত্যন্ত আদরণীয়। কিরকম? জ্যোতি বসু যদি মুখ খোলেন তাহলে খবর হয়, জ্যোতি বসু যদি মুখ না খোলেন তাহলেও খবর হয়, জ্যোতি বসু যদি কোনো আচরণ করেন কারোর সঙ্গে তাহলেও কিন্তু কোনো খবর হয়। এমনই তিনি ছিলেন, একদম মানে কি বলবো, মিডিয়া লাভিং নেতা। আমি দীর্ঘদিন কাজ করেছি বর্ধমান জেলায়, সাংবাদিকতা করেছি বিভিন্ন সংবাদপত্রের হয়ে, কিন্তু তবুও তাকে নিয়ে আমার অনেকগুলো অভিজ্ঞতার কথা আমি আমাদের বেঙ্গল পলিটিক্সের দর্শকদের সঙ্গে শেয়ার করতে পারি। জ্যোতি বসু রাজ্যের মুখ্যমন্ত্রী। দুর্গাপুরে তার একটা জনসভা আছে, তার সঙ্গে সঙ্গে সেটাতে হয়তো খুব সম্ভবত সেটা একটা নির্বাচনী সভাও হতে পারে, সালটা আমার মনে পড়ছে না এই মুহূর্তে। জ্যোতিবাবু এসে উঠলেন দুর্গাপুরের সেচ বাংলোয়। রীতিমতো এলাহি কারবার, বিশাল হইচই। জ্যোতিবাবু আছেন সেখানে, মাছি গলা যায় না। তো কোনো রকমে আমি আমার পরিচিত এক পুলিশ অফিসারের বদান্যতায় সেই সেচ বাংলোর কাছাকাছি গিয়ে ঘাঁটি কাটলাম। এতটা আমাকে বয়স্ক দেখাতো না, আমি তুলনায় যথেষ্ট তরুণ ছিলাম। তখন আমি সদ্য একটা কলকাতার সংবাদপত্র তাতে সুযোগ পেয়েছি। মানে এতদিন আমি জেলার কাগজে কাজ করতাম, এইবার আমি কলকাতায় সংবাদপত্রে খবরাখবর পাঠাই এবং সেগুলো বেশ ভালোভাবেই ছাপা হতে শুরু করেছিল। সুতরাং আমার উৎসাহ প্রচুর বেড়ে গেছিল। আমি ভাবছি যে সবাই তো যাবে, সবার খবর করবে, জ্যোতিবাবুর কোনো এক্সক্লুসিভ খবর কি করা যাবে না? যাবে নাকি, দেখা যাক বলে আমি ওই সেচ বাংলোর ধারে কাছে ঘাপটি মেরে, মানে তার চৌহদ্দির মধ্যে ঢুকে বসে রইলাম। জ্যোতিবাবু এলেন, ব্রেকফাস্ট করলেন, চা খেলেন, বিশ্রাম করলেন। এইবার তার লাঞ্চের পালা আসছে। রীতিমতো সাজ সাজ রব পড়ে গেছে, জ্যোতিবাবু খাবেন। জ্যোতিবাবু একটু ভোজন রসিকও ছিলেন। এই ভোজন রসিকতা নিয়ে পরে আরেকদিন, মানে তার ভোজন রসিক অবস্থা নিয়ে আরেকদিন আরেকটা গল্প বলবো আপনাদের। সেটা নিয়ে চারিদিকে হইচই চলছে, এই আনছে, এই আনা হচ্ছে, সেই আনা হচ্ছে। তার উপরে যারা সব যে সমস্ত পুলিশ কর্মীরা, তারাও জুটে পড়েছেন জ্যোতিবাবুর খাবার দাবার ব্যবস্থা করতে। অনেকের হয়তো তখনও ব্রেকফাস্ট হয়নি, কেউ কেউ তখন ব্রেকফাস্টও খাচ্ছেন। তা আমি তাদের সঙ্গেই ব্রেকফাস্ট করে নিলাম। করে যখন সবাই খুব ব্যস্ত, কেউ ব্রেকফাস্ট করতে, কেউ রান্নার সাজ সরঞ্জাম আনতে, উপকরণ আনতে, আমি তখন চুপি চুপি সিঁড়ি বেয়ে দোতলায় উঠতে শুরু করলাম, যে ঘরে জ্যোতিবাবু ছিলেন তার উদ্দেশ্যে। আমি সবিস্ময়ে দেখলাম লম্বা বারান্দায় কোনো পুলিশ উপস্থিত নেই। অথচ জ্যোতিবাবু কিন্তু তখন ভয়ঙ্কর প্রভাবশালী নেতা, রাজ্য রাজনীতির প্রভাবশালী নেতা তো বটেই, তার কথা এমনই ছিল, মানে তাকে দিল্লির নেতারা পর্যন্ত সমীহ করে চলেন, তার পরামর্শ অনেকেই টান, এরকম একটা অবস্থা। তো তখন আমি উঠে দেখলাম বারান্দাটা ফাঁকা। পায়ে 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 আমি এগোলাম জ্যোতিবাবুর ঘরটার দিকে, সেই ঘরটা যেই ঘরে জ্যোতিবাবু আছেন। আস্তে করে দরজায় আমি আলতো করে একটা চাপ দিলাম। আমার উদ্দেশ্য ছিল জ্যোতিবাবুকে যদি পাই দু একটা প্রশ্ন হয়তো করব। আমি আলতো করে চাপ দিতেই দরজাটা সরসর করে খুলে গেল। আমি দেখলাম জ্যোতি বসু লুঙ্গি পরে এবং একটি গেঞ্জি পরে তিনি ঘরের মাঝখানে দাঁড়িয়ে আছেন খুব উদ্বিগ্নভাবে। আমাকে দেখেই তিনি বললেন, হ্যাঁ, বাথরুমে জল নেই, আমি স্নান করতে পারছি না, যার একটু জলের ব্যবস্থা করুন তো। মানে উনি ধরে নিলেন, উনি তো আমাকে চেনেন না সাংবাদিক হিসেবে, উনি ধরে নিলেন যে আমি পুলিশের লোক বা সেই বাংলোর কোনো কর্মচারী। এইটা শুনেই আমি কিন্তু আমার প্রশ্ন করার ব্যাপার মাথায় উঠে গেল। আমার মনে হলো যে এই অবস্থায় যদি জ্যোতিবাবুকে আমি কোনো প্রশ্ন করতে যাই তাহলে ভয়ঙ্কর দাবরানি খেতে হবে। সেই ভেবে আমি আর প্রশ্ন না করে চটপট চলে এলাম নিচে।
নিচে এসে আমি বিশাল হইচই করতে শুরু করে দিলাম, এই জ্যোতিবাবু দাঁড়িয়ে আছেন, চা স্নান হয়নি, বাথরুমে জল নেই, জলের ইয়ে নেই, কি বলবো, মানে পাম্প থেকে জল আসছে না। এসব বলার পরে পুলিশরা তো রীতিমতো হকচকিয়ে গিয়ে একজন পুলিশ কনস্টেবল বা দুজন পুলিশ কনস্টেবল বোধহয় দু হাতে দুটি বড় বড় বালতি ভরে, কোনো কারণে পাম্প আবার খারাপও ছিল হয়তো, পাম্প না চালিয়ে দু হাতে দুজন দুটি চারটি বালতি তুলে জল তুলে বাথরুমের মধ্যে রেখে এলেন। আমি ভাবলাম, বাবা, রাজ্যের মুখ্যমন্ত্রীর স্নানের সময় দাঁড়িয়েছিলেন, তার বাথরুমে জল নেই, নিশ্চয়ই বড় খবর হবে। কি করে বড় খবর হবে না, নিশ্চয়ই অনেক সেচ বাংলোর লোকজনেরা সাসপেন্ড হবে। আমি সেই জন্যে আর কোথাও না গিয়ে চুপচাপ বসে রইলাম সেচ বাংলোতে। এইবার তো সাসপেনশনের খবর আসবে। জ্যোতিবাবুর ঘরে তখন বিভিন্ন সিপিএম নেতা যাচ্ছেন, সরকারি আমলা টামলাটা যাচ্ছেন, তার লাঞ্চ হয়ে গেছে। ওমা, জ্যোতিবাবু লাঞ্চ করলেন, সকলের সঙ্গে একটু দেখা সাক্ষাৎ করলেন, কথাবার্তা বললেন, তারপরে তিনি ঘুমোতে চলে গেলেন। আমি ভাবলাম, ঠিক আছে, জ্যোতি বসু যখন বিশ্রাম করতে চলে গেছেন, দিবানিদ্রা দেবেন তিনি, স্বাভাবিক ব্যাপার, বয়স্ক মানুষ, একটুখানি দুপুরবেলা না ঘুমোলে হয় না। তারপরে রাজ্যের এত বড়, রাজ্যের এত বিশেষ, এত এত সব চিন্তাভাবনা তার মাথার উপরে, তাকে তো একটু বিশ্রাম নিতেই হবে। তা যাই হোক, আমি ধরেই নিলাম ওই যে সরকারি আমলা টামলারা ভেতরে ঢুকেছিলেন ঘরে, যে সরকারি কর্মচারীরা এসেছিলেন, তাদের জ্যোতিবাবু ইতিমধ্যে নির্দেশ দিয়ে দিয়েছেন, সাসপেনশনের বোধহয় লিস্ট তৈরি হচ্ছে, এবং সেটা নিয়ে ইতিমধ্যেই বিশাল হইচই শুরু হয়ে যাচ্ছে। সেচ দপ্তরে এক্ষুনি পাওয়া যাবে, গাড়ি করে আসবে, সাসপেনশনের অর্ডার জ্যোতিবাবু সই করে দেবেন, আর তারা ওই সেচ দপ্তরের অফিসাররা এসে সমস্ত লোকেদের হাতে সেই অর্ডার ধরিয়ে দেবে। আমাকে বিস্মিত করে জ্যোতিবাবু দিবানিদ্রা ভঙ্গ করলেন এক সময়। তারপর তিনি চা খেলেন, কফিও খেতে পারেন, চা বা কফি তিনি পান করলেন। তার সঙ্গে যে সমস্ত লোকজনেরা কলকাতা থেকে এসেছিল, তারাও চাটা খেয়ে তৈরি হয়ে নিল। জ্যোতিবাবুর গাড়ি এসে সেচ বাংলোর ভেতরে দাঁড়ালো, লালবাতি লাগানো গাড়ি। জ্যোতিবাবু আস্তে আস্তে নেমে এসে সেই গাড়ির মধ্যে ঢুকে পড়লেন, সিঁড়ি দিয়ে নেমে এসে ধীরে ধীরে তিনি সেই গাড়িতে উঠে পড়লেন। গাড়ি ধীরে ধীরে সেই জনসভার উদ্দেশ্যে রওনা হয়ে গেল, যেখানে তিনি প্রধান বক্তা, এবং যেখানে তার এই বক্তব্যের জন্যে মোটামুটি দেশের সমস্ত মিডিয়া ওত পেতে বসে আছে, সবাই এসে হাজির হয়েছে বিভিন্ন প্রান্ত থেকে। কি দুঃখের খবর, আমি আমার জীবনে জ্যোতিবাবুকে নিয়ে এক্সক্লুসিভ খবর করার যে প্রথম প্রচেষ্টা, সেটা এইভাবেই মাঠে মারা গেল। আমি এত দুঃখিত হয়ে পড়লাম যে আমি সেই জনসভার খবরটাও ঠিকমতো সেদিন করতে পারিনি, এতটাই আমি মুহ্যমান হয়ে পড়েছিলাম। নমস্কার। এই ভিডিও যদি ভালো লেগে থাকে, লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। আগামী দিনে আমি আরও বেশ কিছু জ্যোতিবাবুর গল্প আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব।